আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমানুর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়া একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন মাহবুব রহমান, সিএসসিতে আছেন মহিমা পলি। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দর্শক, যথাসময় শুরু হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের আপডেট জানানোর আগে জানিয়ে দিচ্ছি পুঁজিবাজার তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডের 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রতিষ্ঠানটি 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং দেখা যাচ্ছে ইউনিট প্রতি লোকসান হয়েছে 76 পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে 11 টাকা 22 পয়সা। এছাড়া অন্য যে প্রতিষ্ঠানটি রয়েছে সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি 3% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটিও লোকসান হয়েছে 76 পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে 10 টাকা 50 পয়সা। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। দেখা যাচ্ছে দিনের শুরু থেকে মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের দিনের লেনদেন, যদিও আধা ঘন্টা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 53 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 4586 পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 16 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে 1080 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 19 পয়েন্ট পজিটিভ অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে। এই মুহূর্তে লেনদেন এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে লেনদেন হয়েছে 167 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 240টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, শুধু 40টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল রয়েছে প্রথম অবস্থানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 63 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 13 কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, 110 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। ফুয়াং ফুডস রয়েছে তৃতীয় অবস্থানে, 18 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো, রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ব্যাট বিসি স্কোয়ার ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, মনু সিরামিক এবং লাফার্স হোলসেল বাংলাদেশ। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে শাইনপোকো সিরামিক্সের। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে 9.91% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে 12 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 11 টাকা 10 পয়সা দরে দিন শুরু করেছে, তবে এই মুহূর্তে 12 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে। ঢাকা ডাইং রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.83% দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। তৃতীয় অবস্থানে শ্যামপুর সুগার মিল রয়েছে 9.82% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। চতুর্থ অবস্থানে রয়েছে বিডিথাই অ্যালুমিনিয়াম, 13 টাকা 50 পয়সা দরে লেনদেন হচ্ছে, 9.75% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া টপ গেইনারের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দুলামিয়া কটন রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, মিথুন নিটিং, প্রাইম ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত এবং ফুয়াং সিরামিক। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে এনসিসি ব্যাংক লিমিটেডের। প্রতিষ্ঠানটি 8.72% দর হারিয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। 13 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। গত কার্যদিবসের দিন শেষ করেছিল 14 টাকা 90 পয়সা দরে। দ্বিতীয় অবস্থান করছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 4.90% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে রয়েছে সিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 4.12% দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স রয়েছে, এবি ব্যাংক লিমিটেড, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বেক্সিমকো, এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
আর একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে ডিএসসির ইন্ডেক্সগুলো এখনও পর্যন্ত সবকটি ইন্ডেক্স পজিটিভ অবস্থানে রয়েছে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 54 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 4587 পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্সটি রয়েছে 17 পয়েন্ট পজিটিভ অবস্থানে এবং 30 ইন্ডেক্সটি 18 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 1562 পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় 187 কোটি টাকারও কিছুটা বেশি। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিইসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান। আপনাকে জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং লেনদেনের আধা ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ যথাসময়ে কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আধা ঘন্টা পরে 2,27,00,000 টাকার মতো লেনদেন হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে এবং সূচকগুলোর অবস্থান আমরা পজিটিভই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 93টি প্রতিষ্ঠানের মধ্যে, যার মধ্যে 71টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, যেখানে দর হারিয়েছে 14টি। এবং এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বিক্সিমকোকে। এই মুহূর্তে লেনদেন হচ্ছে 19 টাকা 30 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে 32 টাকা 20 পয়সায় লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং এখনও পর্যন্ত সর্বোচ্চ 32 টাকা 30 পয়সা লেনদেন হয়েছে প্রতিটি শেয়ারের। তৃতীয় অবস্থানে সিনো বাংলা রয়েছে 54 টাকায় লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে স্কয়ার ফার্মাকে দেখা যাচ্ছে এবং স্কয়ার ফার্মার লেনদেন হচ্ছে এই মুহূর্তে 202 টাকা 20 পয়সা দরে এবং পঞ্চম অবস্থানে এসএস স্টিল রয়েছে 13 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে, যদিও সর্বোচ্চ এখনও পর্যন্ত 13 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ারে। টপ গেইনার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সিএনএ টেক্সটাইলকে 2 টাকা 20 পয়সায় লেনদেন হয়ে প্রথম অবস্থানে অবস্থান করছে এবং শতাংশের দিক থেকে দর বেড়েছে 10%, যেখানে টাকার অঙ্কে দর বেড়েছে 20 পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট 63 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে, 10% দর বেড়ে লেনদেন হচ্ছে, যেখানে টাকার অঙ্কে দর বেড়েছে 5 টাকা 80 পয়সা। তৃতীয় অবস্থানে থাকা মুজাফফর হোসেন স্পিনিং মিলের লেনদেন হচ্ছে 8 টাকা 90 পয়সা দরে এবং শতাংশের দিক থেকে 9.88% দর বেড়ে লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে 80 পয়সা দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং টপ গেইনার্সের তালিকায় আমরা আরও যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স রয়েছে 44 টাকা 50 পয়সা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে অবস্থান করছে। পরবর্তীতে পঞ্চম অবস্থানে রয়েছে সাবকো স্পিনিং এবং সাবকো স্পিনিংয়ের লেনদেন হচ্ছে 15 টাকা দরে। মিথুন নিটিং রয়েছে ষষ্ঠ অবস্থানে। সপ্তম থেকে দশম অবস্থানের মধ্যে রয়েছে বিডি থাই রয়েছে শাইন পুকুর সিরামিক্স, অ্যাপোলো ইস্পাত এবং ডেল্টা স্পিনিং রয়েছে টপ গেইনার্সের তালিকায়। টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে এবং 8.89% দর হারিয়ে এই মুহূর্তে লেনদেন হচ্ছে, যেখানে টাকার অঙ্কে দর হারিয়েছে 40 পয়সা এবং লেনদেন হচ্ছে 4 টাকা 10 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক 7 টাকা 50 পয়সায় লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং শতাংশের দিক থেকে দর হারিয়েছে 8.54% এবং টাকার অঙ্কে দর হারিয়েছে 70 পয়সা। টাকার অঙ্কে 3 টাকা 30 পয়সা দর হারিয়ে ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে এবং লেনদেন হচ্ছে 75 টাকা দরে। শতাংশের দিক থেকে দর হারিয়েছে 4.21% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 2.38% দর হারিয়ে জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে 4 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং পরবর্তীতে আরও যে প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে, এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে অরিয়ন ইনফিউশন, রয়েছে প্রিমিয়ার ব্যাংক, ইউসিবিএল রয়েছে, সিঙ্গার বিডি এবং কেপিপিএল রয়েছে টপ লুজার্সের তালিকায়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জের সূচকের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং লেনদেনের গতিও বেশ ভালোই রয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলি ও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে দিন শুরুর খবরাখবর। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকে নিম্নমুখী প্রবণতায় গতি শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজন্স সূচক 104 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 87,686 পয়েন্টে। সূচক কমেছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 10,782 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 185 পয়েন্ট কম। ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 12,849 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গতি শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 103 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,154 পয়েন্টে। বেড়েছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সের সূচক 259 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,946 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স। এটি 118 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,027 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে
10,153 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 62 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 71 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 22,821 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 33 পয়েন্ট কমে অবস্থান করছে 24,857 পয়েন্টে। সিঙ্গাপুর এসটিআই সূচক অবস্থান করছে 8 পয়েন্ট কমে অবস্থান করছে 2,538 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 66 পয়েন্ট কমে অবস্থান করছে 3,273 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 217 পয়েন্ট কমে অবস্থান করছে 38,189 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,336 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হচ্ছে আজ। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির কমপক্ষে 30% শেয়ার ধারণের সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 29 জুলাই থেকে 60 কার্যদিবসের মধ্যে তাদেরকে সম্মিলিতভাবে নিজ কোম্পানির কমপক্ষে 30% শেয়ার ধারণ করতে হবে। অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 12 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 12 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 13 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 13 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী জেনারেল ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার শুধু স্পট ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। গত 2019-20 অর্থ বছরে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। আর স্থির মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে 27,96,378 কোটি টাকা। অন্যদিকে বার্ষিক মাথাপিছু আয় $2,000 ছাড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এসব তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় বিদায়ী 2019-20 অর্থ বছরে মাথাপিছু গড় আয় 2.88% বেড়ে দাঁড়িয়েছে $2,064। এর আগে 2018-19 অর্থ বছরে তা ছিল $1,909। বিবিএস বলছে জিডিপির প্রবৃদ্ধি যে তথ্য প্রকাশ করা হয়েছে তা প্রাথমিক। আগামী 2 মাসের মধ্যে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে। 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির মূল লক্ষ্যমাত্রা ছিল 8.2%, কিন্তু করোনায় অভ্যন্তরীণ অর্থনীতি বিপর্যস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জিডিপি প্রবৃদ্ধি সংশোধন করে 5.2% নির্ধারণ করে সরকার। 2018-19 অর্থ বছরে বাংলাদেশে 8.15% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য 1000 একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ভারত সরকার 1000 কোটি টাকা দিচ্ছে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে মনে করেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পুরোপুরি বাস্তবায়িত হলে এখানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে বেজা। প্রায় ৩০,০০০ একরের এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ৭,৫০০ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে, যেখানে ভারতীয় ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১,০০০ একর জমি। সেটার জন্য ডেভেলপার নিযুক্ত হয়েছে, যা ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড। তো তাদের সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। নেগোসিয়েশন শেষ হলে তাদের সাথে আমরা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করব এবং এইটার জন্য ইতিমধ্যে ভারত সরকার $115 মিলিয়ন সহায়তা কনফার্ম করেছে। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতের বড় বিনিয়োগ আসলে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে বলে আশা করছেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। ভারত সরকার ভারতের যারা বড় বড় কোম্পানিজ আছে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করছে যে আমরা বাংলাদেশের মিরসরাইতে ইনভেস্টমেন্ট করা। ভারতীয় বিনিয়োগ স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি। বিশালভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এতে উপকৃত হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো বায়োটেকনোলজিতে বিনিয়োগ করতে যাচ্ছে ওরিক্স বায়োটেক। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বায়োটেক ওষুধ ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে। চুক্তি সই অনুষ্ঠানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আরও আগ্রহী হবে। ইবনুর শাওনের রিপোর্ট। ওরিক্স বায়োটেক কোম্পানি, সামিট টেকনোপলিস ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় চুক্তি সই হয় আগারগাঁও আইসিটি টাওয়ারের সভাকক্ষে। বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এ প্ল্যান্ট। ২০টি স্টেশনের মাধ্যমে সংগ্রহ করা হবে প্লাজমা। প্রকল্পে প্রায় ১২০০ মানুষের কর্মসংস্থান হবে। ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ চুক্তি প্রমাণ করে দেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। I believe ICT division is doing a wonderful job in developing the high-tech parks that will really benefit the people of Bangladesh along with the business community of these sectors. ২০২৫ সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে ২৪০০ কোটি টাকা বিনিয়োগের আশাবাদ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। 4 বছরের মধ্যে আমরা হাইটেক পার্ক আয় করতে পেরেছি 50 কোটি টাকার বেশি এবং 110টি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে এবং আমাদের প্রায় 13,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আরও আমাদের এখানে 50,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, এই প্লাজমা ফ্র্যাকশনেশন প্ল্যান্ট বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর এমন সময়েও একদিনের জন্য বন্ধ হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজ। প্রকল্পটির ৬% কাজ হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। নির্ধারিত সময়ের প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে অনেক প্রকল্পের কাজ থেমে গেলেও থামেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের কাজ। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে দিনরাত কাজ চলছে এই প্রকল্পে। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, লকডাউনের মধ্যেও পুরোদমে কাজ চলছে। লকডাউনের ভিতর দিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে যারা এই কাজ পেয়েছেন তারা কাজ অদ্যাবধি চালিয়ে যাচ্ছেন। করোনার কারণে তারা যে প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে আইসোলেশন সেন্টারও করা হয়েছে। যারা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বর্ষার আগেই মাটি কাটা এবং পাইলিং শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। পাইলিংয়ের কাজ আছে এবং আমরা আমাদের যে টার্গেট ছিল এই টার্গেট প্রতি আমরা
টার্গেট আগেই আছি আমরা। জুলাই মাসের আমাদের টার্গেট ছিল 6% কাজ, সেই জায়গায় আমরা 6.5% কাজ করে ফেলেছি। কাজের বর্তমান গতি অব্যাহত থাকলে বাড়তি সময় লাগবে না বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঠিকাদার কোম্পানিকে আমরা স্বাস্থ্যবিধি দিয়ে দিয়েছিলাম যে এখানে যারা কর্মচারীরা কাজ করবে, শ্রমিকরা কাজ করবে, তাদের কী ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। একটা হসপিটালের সাথে তাদের একটা যোগাযোগ আছে, তারা 2টা হসপিটালের সাথে তাদের এমইউ করে নেই, বাট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদি কেউ অসুস্থ হয় তাহলে তারা ওখানে যাবে। 2019 সালের 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সবকিছু ঠিক থাকলে 2023 সালে চালু হবে এই প্রকল্পের কার্যক্রম। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। 3 বছরও শেষ হয়নি চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের 6 কিলোমিটার রাস্তার সংস্কার। খানাখন্দে পড়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, বেড়েছে দুর্ভোগ। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের নিমতলা থেকে অলঙ্কার মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার সংস্কারে বরাদ্দ দেওয়া হচ্ছে 100 কোটি টাকা। জাইকার অর্থায়নে সংস্কারের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বন্দর থেকে পণ্য নিয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 10,000-এর বেশি পণ্যবাহী ট্রাক। আছে গণপরিবহনও। 2017 সালের নভেম্বরে সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়, কিন্তু এখনও শেষ হয়নি সংস্কার কাজ। দোকানগুলো দেখতেছে না, সব স্ল্যাব না দেওয়াতে কোনো কাস্টমার দেখতে পাইতেছে না, কোনো মালামাল ঢুকানো যাচ্ছে না, বাইক করা যাচ্ছে না। অনেক কষ্ট করে গাড়ি চালাইতেছি, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক গাড়ি মানুষ মারা গেছে। ডেলিভারি একটা রোগীকে নিয়ে যায়, এই যে ডেলিভারি কীভাবে ডেলিভারি রোগীকে নিয়ে যাবে? গাড়ি আটকে যায়, ভাঙ্গা, অনেক সময় মানে গাড়ি উল্টেও যায়। 2019 সালের জুনে সড়কটি সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। এজন্য স্থানীয়রা দুষলেন ঠিকাদার এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। রাস্তাটা যেভাবে হোক যেন ঠিক করা যাক, এলাকার মানুষজন যাতে কি রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। আমাদের অবস্থা এমন হয়েছে, মনে হচ্ছে যে এই চট্টগ্রাম ছেড়ে এখান থেকে আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাই। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর সড়কের বেহাল অবস্থা দেখলেন খোরশেদ আলম সুজন। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনে সড়কের পাশে অফিস করবেন বলেও জানান তিনি। নভেম্বর 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে পুরো কাজটা শেষ করার জন্য। আমি ওখানে লেগে প্রয়োজন ওখানে তাঁবু খাটিয়ে অফিস করবো। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, আর দুর্ভোগ বাড়ছে স্থানীয় জনগণের। দুর্ভোগ কমাতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 ফিরে আসবো বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।